আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদের পরিচয় জানলেন। বিশেষ করে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি সাংগঠনিকভাবে এই অঞ্চলের আমির জামাতের পক্ষ থেকে সংগঠন তদারকির দায়িত্বে আছেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা আমির আছেন, সাবেক জেলা আমির আব্দুল হাকিম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। দুইটা প্রশ্নের জবাব আপনারা চেয়েছেন, সংক্ষেপে বলি। প্রথম কথা, বিং এ জার্নালিস্ট, আমি মনে হয় এতদিন আপনারা পরিষ্কার হয়েছেন নির্বাচনের পর বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদে দলীয় 68 জন আর বাকি নিয়ে মোট 77 জনের একটা বড় বিরোধী দলকে লিড করছে। লিডার অব দি অপোজিশন হিসেবে আমাদের দলের প্রধান ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু পার্লামেন্টে একেবারে প্রথম দিনেই এবং পরে যখনই তিনি পার্লামেন্টে কথা বলার সুযোগ পাচ্ছেন, যেটা আপনারা এবং জাতি জানতে চায়, যে সকল দ্বন্দ্ব, বিতর্ক, কোন্দলকে উপেক্ষা করে দেশটা গড়ার ব্যাপারে জামাত ইসলামী কীভাবে আগাইতে চায়, এটিরই জবাব তিনি সেভারেল টাইমস রিপিটেডলি বলছেন যে আমরা বিরোধী দল। দুটো শব্দ তিনি বারবার ব্যবহার করছেন, একটা হচ্ছে রেসপন্সিবল আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ। জামাত ইসলামী পার্লামেন্টে দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে। এবং একটা সেশন কেবল শেষ হয়েছে, জামাত ইসলামী সেটা প্রমাণ দিয়েছে। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা বলেছি এবং আমাদের নেতা বলেছেন, সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করব, সকল মন্দ কাজে আমরা প্রতিবাদ করব, আপত্তি জানাব। এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু জামাত বাইরে যায়নি। আর জামাত ইসলামী যে ইস্যুগুলোর কথা আপনারা বলেছেন, উন্নয়ন বলেন, জাতীয় কোনো ইস্যু বলেন, ধর্ম বলেন, মুক্তিযুদ্ধ বলেন, হোয়াটএভার ইউ লাইক, কোনো ইস্যুতে জামাত ইসলামী কোনো কোন্দলে, কোনো বিতর্কে যায়নি। বরং যারা যখন এদেশে ক্ষমতা এসেছেন, সেই ক্ষমতাসীন দলেরা তাদের ক্ষমতাকে নিরাপদ রাখার স্বার্থে কোনো ইস্যু না থাকার কারণে এক একটা ইস্যুকে তারা রাজনীতিকে ইস্যু বানিয়েছেন। এটা কোনো বিতর্কের বিষয় নয়, মুক্তিযুদ্ধ কোনো বিতর্কের বিষয় নয়। আর আপনি বলেছেন যে ধর্মীয় কোন্দল, বাংলাদেশে কোনো ধর্মীয় কোন্দল নেই। ধর্মীয় কারণে আমাদের কোনো ধর্ম অবলম্বীদের সাথে জামাত ইসলামের কখনো কোনোদিন কোনো সংঘাত দ্বন্দ্ব হয়নি। সবটার পেছনে একটা পলিটিক্যাল ইস্যু থাকে, ওইটাকে সামনে টেনে এনে ওইটাকে নিয়ে আসা হয়। উন্নয়নের জন্য আমরা একমত। তা নাহলে একটা নজিরবিহীনভাবে আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশে যখন জ্বালানি সংকট হলো, বিরোধী দলের নেতার পক্ষ থেকেই তো প্রস্তাব দেওয়া হয়েছিল যে আসেন, আপনারা সংকট দূর করতে পারছেন না, এক একটা পেট্রোল পাম্পে শত শত গাড়ির লাইন, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, রেমিটেন্স কমে যাচ্ছে, জাহাজ আসতে পারছে না। এ সংকট দূর করার জন্য বিরোধী দল, সরকারি দল, আমরা কম্বাইন্ডলি একটা কমিটিতে বসে এগুলো আলোচনা করি, হাউ ইউ সলভ, আমরা এটা কী করে সমাধান করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিরোধী দল নেতার সে প্রস্তাবকে মেনে নিয়েছিলেন। উভয় দলকে নিয়ে একটা কমিটি হয়েছে, সে বিশেষ কমিটিতে ইতিমধ্যে একটা বৈঠক হয়েও গেছে। অনেকে মন্তব্য করছেন যে জামাত ইসলামীকে নিয়ে জ্বালানি সংকট নিরসনের কমিটি হওয়ার পরের দিন থেকেই পেট্রোল পাম্পে আর গাড়ির লাইন নাই। অনেকে মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে। তো এগুলো কি মিন করে? যে আমরা কোনো জাতীয় সংকটকে জিয়ে রাখতে চাই না, ক্ষমতায় যাওয়ার ইস্যু হিসেবে কোনো সংকটকে ইস্যু হিসেবে আমরা তৈরি করতে চাই না। এটা বিভিন্ন সময় ক্ষমতাসীন দলেরা জামাত ইসলামীকে মোকাবেলা করার জন্য যখন কোনো যুক্তি, নৈতিকতা, কোনো আদর্শ যখন হারিয়ে গেছে, তখন এইসব ইস্যুকে তারা ইস্যু বানিয়ে জাতির সামনে তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন। এজন্য প্রথম কথাই হলো এটা, যে আমরা আমিরে জামাত অর্থাৎ আমাদের বিরোধী দলীয় নেতার উদাহরণ দিয়েই বলতে চাই। উনি পার্লামেন্টে কথা বলেছেন, একটা সাইকেলে যেমন দুটো চাকা থাকে, উনি বলেছেন ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ। সরকারের সাথে সাইকেলের উদাহরণ দিয়ে বলেছে যে একটা চাকাকে কখনো সাইকেল বলে না, ওটা চলতে গেলে দুইটা চাকা লাগে। ফলে সরকারি দল, বিরোধী দল, এই দুইটা দল নিয়েই হচ্ছে সরকার।
একটাকে বাদে আরেকটা চলতে পারে না। সেইভাবেই আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আমির জামাত বলেছেন, উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট। আমাদের পক্ষ থেকে আমির জামাত এটা বলেছেন। ধন্যবাদ। বিগত সেশন যে শেষ হয়ে গেল পার্লামেন্টের, তার সমাপ্তি ভাষণের সময় কিন্তু দেশের প্রধানমন্ত্রী একই সুরে কথা বলে জাতিকে কিছুটা আশ্বস্ত করেছেন যে আমরা ছাড়া আপনারা নাই, আর আপনারা ছাড়া আমরা চলতে পারি না। ফলে আসেন আমরা সহযোগিতা সহমর্মিতার ভিত্তিতে দেশ পরিচালনা করি। ইট ইজ এ গুড সাইন। আমরা এটার জন্য সরকারকে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ফলে কোনো ইস্যুকে, কোনো কোন্দলকে জাতির সামনে এনে আমরা দেশকে আর পিছিয়ে দিতে চাই না। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশ অনেক উন্নত হয়েছে। কোনো জাতীয় ইস্যুতে আলোচনা হলে তারা একটা জায়গায় বিতর্ক করে, সমাধান করে, দেশকে বিভক্ত করে না কখনো। পৃথিবীর কোনো দেশে এটা আপনি দেখবেন না 50, 60, 80 বছর, 70 বছর, 10 বছর, 20 বছরের কোনো ইস্যু কিনে কোনো দেশকে বিভক্ত করে ফেলেছে। এখন সরকারের কিছু মন্ত্রীরা এক কথা বলতে শুরু করেছেন যে আমরা কোনো ইস্যু নিয়ে আর দেশকে বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সবাই বলেননি, কিছু কিছু লোক, দোজ হু আর পলিসি মেকার, যারা নীতি নির্ধারক, এই ধরনের নেতারা এই কথা বলতে শুরু করেছেন। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আগামী 7ই জুন বাজেট সেশন শুরু হবে। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে বিরোধী দল দেশের উন্নয়ন অগ্রগতির জন্য ঋণ মুক্ত হয়ে, বিদেশ নির্ভরতা মুক্ত হয়ে আমাদের একটা উন্নয়নশীল দেশ করার জন্য যে বাজেট প্রস্তাবনা আসবে, আমরা তাতে সহযোগিতা করব। আমরাও প্রি বাজেট ডিসকাশন করছি, কী করে একটা ভালো বাজেট দেওয়া যায়, দেশকে কী করে নেওয়া যায়, এ ব্যাপারে আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি যেটা কথা হলো, আমরা সবকিছু ভুলেই গিয়ে আমরা সামনে একত্রিত আগাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি অতীত ইতিহাস দেখি যে একসময় কিন্তু যখন ফ্যাসিবাদ সরকার ছিল তখন কিন্তু জামাত কিন্তু তাদেরকে এমনভাবে ডমিনেট করেছিল, তারা কিন্তু দাঁড়াতে পারছিল। সেক্ষেত্রে সেখান থেকে উত্তরণে কিন্তু একটা পর্যায়ে আসে যেখানে ফ্যাসিবাদে তারা পালাতে পারছে। সেক্ষেত্রে এখন একটা বৃহৎ যদি দল বলি, সেটা আওয়ামী লীগ একটা দল। আইন এবং সরকারের ব্যাপার, বাংলাদেশের একটা আইন আছে। কোনো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রম, গণবিরোধী কার্যক্রম এবং দেশের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যায়, সন্ত্রাস, সহিংসতা কোনো দলের তরফ থেকে হয় এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য সরকার যদি সেখানে কোনো আইনি পথে এগিয়ে কোনো দল তার কার্যক্রম, তার সংগঠন, তার নির্বাচন ইত্যাদির উপরে কোনো নিয়ন্ত্রণ আরোপ করেন আইনের ভিত্তিতে, দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, দ্যাট ইজ আপ টু কোর্ট। আওয়ামী লীগের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় যারা এসছেন তারা এসেও কিন্তু সেই সিদ্ধান্তের উপরেই বহাল আছেন। তো সরকার সেটা মনে করবে যে জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সম্পর্ক রেখে দেশের পরিস্থিতি, জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্যায়ন করার জন্য দলের প্রতি নিয়ন্ত্রণ আনার ব্যাপারে কখন কোনটা কি করতে হবে সেটা যদি আইনসিদ্ধভাবে ওনারা করেন, সেটা সরকারের বিষয়। তবে আমরা মনে করি সাধারণ অর্থে, এখানে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো XYZ কোনো দলের নাম আমি বলবো না, গণতন্ত্রে, ডেমোক্রেসির এটা একটা বিউটি যে জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জনগণকে প্রতিনিধিত্ব করছে, দোজ হু আর রিপ্রেজেন্টিং পিপল, জনগণকে যারা প্রতিনিধিত্ব করছে, তাদের রাজনৈতিক দল যদি বৈধভাবে থাকে, নিবন্ধিত থাকে, সব দলের নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতিতে অংশগ্রহণ সেদেশের ডেমোক্রেসির জন্য একটা বিউটি, রাজনীতির জন্য একটা সৌন্দর্য। আমাদের নেতা আমির জামাতও কিন্তু কথা সেভারেল টাইমস বলেছে। আচ্ছা, একদম প্রশ্ন, একটা সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে বাংলাদেশের যে আসন্ন বাজেট অধিবেশনে আপনারা এখানে কোঅপারেশন করবেন, কিন্তু হচ্ছে যে বিরোধী দল থেকে বলা হয়েছিল যে আপনারা একটা সেডো ক্যাবিনেট করবেন। সেডো ক্যাবিনেট কত দূরে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যে স্থায়ী সরকার নির্বাচন খুব আসন্ন, তো আমরা এখানে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুটো ভিন্ন সংগঠন দাবি করে, কিন্তু আমরা মনে করি যে দুটি সহযোগী সংগঠন। তো সেক্ষেত্রে আমরা যদি নির্বাচনের দিকটাতে ফলো করি, তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের নেতৃত্বাধীন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে খুব ভালো রেজাল্ট করেছে, সে তুলনায় বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বলা যায় যে শিবির
তরুণদের পালসটা খুব ভালো ধরতে পেরেছে এবং তরুণরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে গ্রহণ করেছে। সেক্ষেত্রে যে স্থানীয় সরকার নির্বাচন আগামী, সেক্ষেত্রে আমরা ঠাকুরগাঁয়ের যে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির বা তরুণ যে ছাত্র নেতারা আছে, সেখানে তাদের নির্বাচনে আমরা জামাতের প্রার্থী হিসেবে দেখবো কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্নটা কি করলেন যেন, দুইটা তিনটা হয়ে গেছে। ক্যাবিনেট ছায়া ক্যাবিনেট অর্থাৎ শ্যাডো ক্যাবিনেট করার ব্যাপারে আমাদের নির্বাচনের আগেই ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণার সময় আমাদের আইডিয়াটা ছিল যে বিরোধী দলে যদি জামাত ইসলামী থাকে তাহলে সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা, প্রত্যেকটি মন্ত্রণালয়ের গ্যাপগুলো, ত্রুটিগুলো, করণীয়গুলো নির্ধারণ করে গভর্নমেন্টকে হেল্প করার উদ্দেশ্যে সরকারকে আনরেস্ট করা, অস্থিতিশীল করাটা কিন্তু শ্যাডো ক্যাবিনেটের উদ্দেশ্য নয়। আমাদের ব্রিটিশ পার্লামেন্ট বা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে কিন্তু এই শ্যাডো ক্যাবিনেটের আইডিয়াটা আছে। তো এটা গণতন্ত্রের জন্য খুবই সহায়ক, আমাদের নেতা সেটা বলেছিলেন। এবং নির্বাচনের পরে আগের থেকেই আমাদের এই প্রক্রিয়াটা অব্যাহত ছিল, ইলেকশনের পরে এটাকে আমরা অ্যাক্টিভেট রেখেছি এবং আমাদের শ্যাডো ক্যাবিনেটটা গঠনের কাজ অফিসিয়ালি ডিক্লেয়ার না হলেও ইন্টারনালি সাংগঠনিকভাবে আমরা এই কাজটা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। যাদেরকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে অবহিত করে তাদের টিম ওয়ার্ক শুরু হয়েছে। তারা সেই সব কাজে ক্যাপেবল এবং স্কিল বৃদ্ধি করার পর কাজটাকে আমরা গুছিয়ে নেওয়ার পরে অফিসিয়ালি আমরা এটাকে ইনশাআল্লাহ ডিক্লেয়ার করব। নেক্সট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করব নিশ্চয়ই। এই নির্বাচন তো আমরা জাতীয় নির্বাচনের আগেই দাবি করেছিলাম, সরকার বিশেষ উদ্দেশ্যে সেটা মানে নাই। তো এখন আমরা দাবি করছি, বড় অন্যায় করেছে যে ক্ষমতায় এসে পার্লামেন্ট শুরু হওয়ার আগেই ওনারা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করে ফেলেছেন। এটা চরমভাবে গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা কাজ হচ্ছে। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবে, কিন্তু সরকার এসে একটা ইলেকটেড গভর্নমেন্ট তিনি এসে নিজেই আবার সিলেক্টেড লোকদেরকে দিয়ে, যেখানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে সেখানে উনি সিলেক্টেড লোক দিয়ে দেবেন। এবং সেই সিলেকশনটা কি হলো, দলীয় লোক, সব দলীয় লোক। তো সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে নাকি বাংলাদেশ। তো উনি তো প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে বিএনপি ছাড়া তো বাংলাদেশে আর উনি কোন দল পাইলেন না, কয়টা কর্পোরেশনে উনি প্রশাসক দিলেন, সব কয়টা বিএনপি। দরকারটা কি ছিল? এটা দেওয়ার আগে তো যারা ছিলেন তারা তো প্রশাসক ছিলেন, আপনি দিলে ইলেকশন দিয়ে দেন, এটা আপনার অধিকার, কিন্তু ইলেকশন দিলেন না। যাই হোক, সরকার এই সমস্ত আচরণের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যে তিনি হাঁটছেন না, খানিকটা কর্তৃত্ববাদী একদলীয় পথে যে হাঁটছেন, সেটাই কিন্তু ধীরে ধীরে ওনারা প্রমাণ দিচ্ছেন। আমরা এই পথ থেকে ওনাদেরকে ফিরে আসার জন্য বলেছি এবং আমরা মনে করি এই প্রশাসক নিয়োগ দেওয়ার ব্যাড কালচার থেকে আপনারা বিরত থাকুন। আপনারা অবিলম্বে স্থানীয় সরকারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। সেই নির্বাচন নিরপেক্ষ হলে জামাত ইসলামী বা বিরোধী দল আমরা নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিকেই কিন্তু ইলেকশনে আমরা পার্লামেন্ট ইলেকশনেও প্রায়োরিটি দিয়েছি, কামিং ইলেকশনেও আমরা ইনশাআল্লাহ। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া প্রায় শেষ, কোনো কোনো জায়গায় বাছাই সম্পন্ন হয়েছে, প্রার্থী ঘোষণা হয়েছে। সারা বাংলাদেশের সকল উপজেলা, সকল ইউনিয়ন পরিষদ, সকল পৌরসভা, কর্পোরেশনে আমাদের প্রার্থী কিন্তু বাছাই প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আমরা ইনশাআল্লাহ সময় মতো নির্বাচনে অংশগ্রহণ করব। তরুণরা প্রাধান্য। আমাদের যে জোটটা হয়েছে, হ্যাঁ আমি এটা শেষ করি একসাথে, এটা শেষ করি, আপনি পরেরটা পরে বলেন। যে জোট আমাদের আছে এটা জাতীয় নির্বাচনের জন্য জোটটা হয়েছিল এবং এই 11 দলীয় ঐক্য, আগে ছিল 8 দল, এখন হয়েছে 11 দল। এটা জাতীয় নির্বাচনী একটা ঐক্য ছিল। এই ঐক্যের মধ্যে স্থানীয়ভাবে নির্বাচন একসাথে করার আলোচনা এখনো হয়নি বলে ঐক্যের মধ্যে অন্তর্ভুক্ত প্রত্যেকটি দল যার যার মতো করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি এখন চলছে। পরবর্তীতে কি হবে, জোটের মধ্যে যদি কখনো কোনো আলোচনা হয় তখন দেখা যাবে। এই মুহূর্ত পর্যন্ত এই জোটটা জাতীয় নির্বাচনী জোট হিসেবেই ফাংশনিং ছিল। লোকাল ইলেকশন সম্পর্কে জোটের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, Second. যেসব আসনে আপনারা হাইকোর্টে রিট করেছেন সেটা কি অবস্থা? কোর্ট তো বাংলাদেশের কোর্ট, আর ইলেকশন ট্রাইব্যুনালের মামলাগুলো সাধারণত দেওয়ানি স্টাইলে চলে। আপনারা যারা লয়ার আছেন
বছরের পর থাকে, ডেট পড়ে। আর বাংলাদেশে ইলেকশন ট্রাইব্যুনাল হয়েছে মাত্র একটা, হাইকোর্টের একটা বেঞ্চকে ট্রাইব্যুনাল করা হচ্ছে এবং সেই বেঞ্চের বিচারপতি মাত্র একজন। মামলা কতগুলো হয়েছে, ডেট পড়তে পড়তে কোথায় যাবে, দেখা যাবে যে ফিরে ইলেকশন এসে যাবে, কোনো মামলার রায় হইতেছে না, খালি শুনানি শুনানি শুনানি। দেওয়ানি মামলায় কি হয়, জমি জমার মামলা, সে লোক মরে শেষ হয়ে যায়, তার জমির মামলার রায় শেষ হয় না। এটা হলো বাংলাদেশের কোর্ট, বোঝেন না? আর বড় কথা হচ্ছে যে এই নজির খুব কম যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেই দেশের বিচারপতিরা ক্ষমতাসীন দলের কোনো এমপিদের ইলেকশনের বিরুদ্ধে রায় দেওয়ার ঘটনা খুব বিরল ঘটনা। এটা নিয়েও সংশয় আছে। দেখা যাক, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করি। আরেকজন আরেকজন দিয়ে শেষ হোক। জুলাই সনদ বাস্তবায়ন বিশেষ করে গণভোটের রায় যেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন, জোটগতভাবে আন্দোলন চলছে, সমাবেশ মিছিল আমরা দেখতে পাচ্ছি, আপনাদের আন্দোলন আপনারা বলছেন এটা চলতে থাকবে। সরকার আপনাদের দাবির প্রতি কর্ণপাত করছে না এখন পর্যন্ত। সরকার যদি আপনাদের এই দাবি দেওয়া আমলে না নেয়, আপনাদের এই আন্দোলন কতদিন চলবে এবং আপনাদের আন্দোলনের সর্বশেষ রূপরেখা কি? আন্দোলনের সব ভবিষ্যতের কথা ময়দানই বলে দেয়, সময় বলে দেয়। হ্যাঁ, টাইম উইল স্পিক, সময় তখন কথা বলবে। আমরা এই আন্দোলনের একটা পরিণত জায়গায় যাওয়া পর্যন্ত পার্লামেন্টে এবং রাজপথে যে 70% লোক হাতে ভোট দিয়ে 84টি সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলেছে, ইভেন প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা পার্লামেন্টে এটার উল্টা কথা বলছেন তারাও হাতে ভোট দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো সমস্ত সংস্কারকে মেনে নেওয়া উইদাউট এনি নোট অফ ডিসেন্ট। জুলাই সনদের কথা দেখিয়ে উনি বলেন আমরা অক্ষরে অক্ষরে মানব, এটার মধ্যে ফাঁকি আছে। মানে ওনারা যা 8টা-10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেটা জুলাই সনদের ওই বইতে লেখা আছে। ওনারা মানবেন, তার অর্থ হলো নোট অফ ডিসেন্ট সহ মানবেন। তাতে এদেশের সাংবিধানিক সংস্কারের খুব গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হবে না, মৌলিক কর্তৃত্ববাদী শাসনই থেকে যাবে। কিন্তু আমরা বলছি গণভোটের রায়টা বাস্তবায়ন করো। দেখবেন খেয়াল করে, কখনো কিন্তু সরকারি দলের নেতারা মন্ত্রীরা বলে না যে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব। ওনারা জুলাই সনদ বলেন, জুলাই সনদের গণভোট কোনো আলাদা করে ফেলেছেন। কারণ জুলাই সনদের তো নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। 70% লোক নোট অফ ডিসেন্ট মানে নাই, ওনারা নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদ মানতে চান। তার অর্থ হলো সংস্কারের একেবারে সাংবিধানিক পদ, আইনি বিষয়, আপার হাউস, গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো ওনারা নোট অফ ডিসেন্টসে মানতে চান না। সেজন্য আমরা এই সংকট দূর করার জন্য পার্লামেন্ট এবং রাজপথ দুই জায়গাতেই আমরা গঠনমূলক ভূমিকা রাখব। এরপরে শেষ পরিণতি কতদূর যায় সেই সময়ের কথা আমরা তখন বলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমরা শেষ করতে পারি।